15ই আগস্ট 1947। ভাগ হয়ে গেছে দেশ, ভাগ হয়ে গেছে মানুষের ভাগ্য। এপারের মানুষ ওপারে ছুটছে, ওপারের মানুষ এপারে। বাক্সপ্যাটরা নিয়ে পালাচ্ছে যে যেভাবে পারে। পথে লোটা কম্বল ছিনতাই হয়ে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে কিশোরী ও যুবতী মেয়েরা। একজন দুজন নয়, প্রাণ হারাচ্ছে লাখো মানুষ। তাদের কেউ হিন্দু, কেউ মুসলিম। ঘাতকও তারাই। ইতিহাসের নিষ্ঠুরতম নৃশংসতায় ভিজে যাচ্ছে মাটি। এইসব দাঙ্গা আর খুনোখুনির কবলে পড়ে মাতৃভূমি ছেড়ে সবাইকে পাড়ি দিতে হয় অচেনা ভূমিতে। সবই ঘটে তাদের চোখের সামনে। ফলে দেশভাগের পর যখন এ উপমহাদেশের লেখকরা থিতু হলেন, লিখলেন সে বেদনার কথা। গল্পে, উপন্যাসে, স্মৃতিতে উঠে এলো এক বেদনার অধ্যায়। দেশভাগের সাহিত্য নামে আলাদা পরিচিতি পেল এসব লেখাজোকা। সেদিনের হত্যা আর অনিশ্চিত যাত্রার বড় সাক্ষী দেশভাগের পরপর দু দেশের ভেতর চালু হওয়া 30টি স্পেশাল ট্রেন। মানুষ নাম দিয়েছিল ব্লাড ট্রেন, এক রক্তপিচ্ছিল পথে দুঃস্বপ্নের যাত্রা। উর্দু সাহিত্যর বিখ্যাত লেখক ইন্তেজার হুসেইন তার হামসফর গল্পে এই স্পেশাল ট্রেনের স্মৃতিচারণ করেছেন। বন্ধুবান্ধবদের নিয়ে লেখক ও তার বন্ধুরা অযাচিতভাবে স্পেশালে চেপে বসেছিলেন। সেদিন থেকে ভারত আর তার দেশ থাকেনি। ভৈরবের সন্তান প্রাক্তন আমলা মলয় ক্রিঞ্চধর ট্রেন টু ইন্ডিয়া গ্রন্থে তুলে ধরেছেন তার সেই বেদনাদায়ক রেল ভ্রমণের স্মৃতি। পাঞ্জাবি সাহিত্যিক কৃষণ চন্দর এক ভয়াবহ বর্ণনা দিয়েছেন পেশোয়ার থেকে দিল্লি ওই ট্রেন সফরের। আর খুশবন্ত সিংয়ের ট্রেন টু পাকিস্তান এর নাম শোনেনি এমন পাঠক পাওয়া মুশকিল। সাদাত হাসান মান্টোর খোল দো নামক গল্পে উঠে এসেছে ভয়াবহ সেই ট্রেন যাত্রার পরের ঘটনা। দোষীরা সেদিন শাস্তি না পেলেও লেখককে কিন্তু অশ্লীলতার অভিযোগে দাঁড়াতে হয়েছিল কাঠগড়ায়। রেহাই পাননি বইয়ের প্রকাশক। কি ছিল ওই গল্পে? অমৃতসর থেকে দুপুর 2টোয় ছেড়ে স্পেশাল ট্রেনটি 8 ঘণ্টা পর মুঘলপুরা পৌঁছল। পথে ট্রেন থামিয়ে অনেককে হত্যা করা হল। যখন হল বহু, হদিশ মিলল না আরও অনেকের। পরদিন সকাল 10টায় জ্ঞান ফিরলে সিরাজউদ্দিন নিজেকে আবিষ্কার করল ক্যাম্পের ঠান্ডা মেঝেতে শায়িত অবস্থায়। চারিদিকে স্ত্রী পুরুষ আর বাচ্চা কাচ্চাদের চিৎকার, চেঁচামেচি, ধাক্কাধাক্কি। চিন্তা শক্তিটুকু হারিয়ে ফেলল সে। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ধূসর আকাশের দিকে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার চোখ পড়ল সূর্যের ওপর। প্রখর সূর্যের আলো যেন তার অস্তিত্বের প্রতিটি শিরাউপশিরাকে উজ্জীবিত করে তুলল। সে সম্বিত ফিরে পেল। বেশ কিছু ছবি ভেসে উঠল তার মনে। লুটপাট, অগ্নিসংযোগ, দৌড়াদৌড়ি, স্টেশন, গোলাগুলি, রাত আর সাকিনা। সিরাজউদ্দিন হঠাৎ উঠে দাঁড়িয়ে পাগলের মতো তার চারপাশের জনসমুদ্রে তন্ন তন্ন করে খুঁজতে লাগল। 3 ঘণ্টা ধরে ক্যাম্পের এ প্রান্ত থেকে ও প্রান্ত সাকিনা সাকিনা চিৎকার করে চষে ফেলল, কিন্তু তার একমাত্র যুবতী মেয়ের সন্ধান কোথাও পেল না। চারদিকে চরম বিশৃঙ্খলা। কেউ নিজের বাচ্চাকে খুঁজছে, কেউ বা তার স্ত্রী, মা অথবা মেয়েকে খুঁজে চলেছে হন্যে হয়ে। সিরাজউদ্দিন হতাশ হয়ে এক কোণে ধপ করে বসে পড়ল আর ভাবতে চেষ্টা করল সাকিনার সঙ্গে ঠিক কোথায় তার ছাড়াছাড়ি হয়েছিল। কিন্তু তার সমস্ত চিন্তা বারবার আটকে যাচ্ছিল একটি দৃশ্যে। সাকিনার মায়ের লাশ, পেট থেকে সব নাড়ি ভুঁড়ি বেরিয়ে এসেছে। সে আর কিছু চিন্তা করতে পারছে না। সাকিনা তার সঙ্গেই ছিল, দুজনই পালাচ্ছিল। মেয়ের গা থেকে হঠাৎ ওড়নাটা পড়ে যায়। সিরাজউদ্দিন দাঁড়িয়ে সেটা তুলতে যায়। সাকিনা চেঁচিয়ে ওঠে, আব্বু, ছেড়ে দাও। কিন্তু সে ওড়নাটা তুলে নেয় মাটি থেকে। এই সব ভাবতে ভাবতে তার নজর পড়ল ফুলে থাকা কোটের পকেটের দিকে। পকেটে হাত দিতেই বেরিয়ে এলো একটি কাপড়ের ফালি, সাকিনার ওড়না। কিন্তু সাকিনা কোথায়? সিরাজউদ্দিনের ক্লান্ত মাথা আর কাজ করছিল না, তবু সে ভাবতে চেষ্টা করল। সে কি সাকিনাকে সঙ্গে নিয়ে স্টেশন পর্যন্ত পৌঁছতে পেরেছিল? সে কি তাকে সঙ্গে নিয়ে ট্রেনে চড়তে পেরেছিল?
পথে দাঙ্গাবাজরা যখন ট্রেন থামিয়ে ভেতরে ঢুকে পড়েছিল তখন কি সে জ্ঞান হারিয়েছিল? তার বেহুশ অবস্থার সুযোগ নিয়ে ওরা কি সাকিনাকে নিয়ে চম্পট দেয়? 3 দিন পর কিছুটা সামলে উঠে সিরাজউদ্দিন কয়েকজন যুবকের দেখা পায়, যারা তাকে সাহায্য করতে রাজি হল। 8 জন যুবক ছিল ওই দলে। সাথে একটি লরি আর বন্দুকও ছিল ওদের সঙ্গে। সিরাজউদ্দিন তাদের সাকিনার চেহারার বর্ণনা দেয়। গায়ের রং ফর্সা আর খুব সুন্দরী, আমার মতো নয়, মায়ের রূপ পেয়েছে। 17 বছর বয়স, বড় বড় চোখ, ঘন কালো চুল। ওকে খুঁজে এনে দাও, খোদা তোমাদের ভালো করবেন। স্বেচ্ছাসেবী যুবকরা সিরাজউদ্দিনকে আশ্বস্ত করে বলল, বেঁচে থাকলে কয়েকদিনের মধ্যেই তাকে খুঁজে এনে দেবে। একদিন হারিয়ে যাওয়া লোকেদের খোঁজে গাড়ি নিয়ে অমৃতসর যাচ্ছিল তারা। চেহারটার কাছে রাস্তায় একটি মেয়েকে দেখতে পেল। তাদের দেখে মেয়েটি ভয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করে। ছেলেগুলো গাড়ি থামিয়ে মেয়েটির পেছনে ধাওয়া করল। একটা ক্ষেতের মধ্যে তারা ধরে ফেলল মেয়েটিকে। মেয়েটি বেশ সুন্দরী এবং ডান গালে একটি বড় মাপের তিল আছে। ছেলে বলে, ভয় পেও না, তোমার নাম কি? সাকিনা। ভয়ে মেয়েটির মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, সে কোনো উত্তর দেয় না। ছেলেগুলো তাকে অনেক বুঝিয়ে কিছুটা আশ্বস্ত করে। মেয়েটি ভয় ভাঙলে জানালো সেই সিরাজউদ্দিনের মেয়ে সাকিনা। তারা তাকে খেতে দেয়, দুধ এনে দেয়, তারপর গাড়িতে এনে বসায়। ওড়না না থাকায় তার বেশ অস্বস্তি হচ্ছিল। বারবার হাত দিয়ে বুক ঢাকার ব্যর্থ চেষ্টা করছিল। একটি ছেলে তার পরনের কোটটা খুলে দেয় তাকে। একদিন সিরাজউদ্দিন ক্যাম্পে ছেলেগুলোকে দেখতে পায়। তা গাড়িতে বসেছিল। দৌড়তে দৌড়তে সে পৌঁছে যায় তাদের কাছে। গাড়িটি চলতে শুরু করার মুখে জানতে চায়, বেটা তোমরা কি আমার সাকিনার কোনো খোঁজ পেলে? ছেলেগুলো সমস্বরে বলে উঠল, খবর পাবে, খবর পাবে। এই বলে তারা দ্রুত গাড়ির বেগ বাড়িয়ে ওখান থেকে সরে পড়ল। বুড়ো সিরাজউদ্দিন আরও একবার ওদের সাফল্য কামনা করে দোয়া মেনে নিজেও একটু হালকা বোধ করল। সেদিন সন্ধ্যায় সিরাজউদ্দিন চুপচাপ বসেছিল। হঠাৎ ক্যাম্পে একটা গুঞ্জন। 4 জন লোক কিছু একটা বয়ে নিয়ে আসছিল। খোঁজ নিয়ে সে জানল রেললাইনের কাছে একটি মেয়েকে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে। লোকগুলো তাকেই উঠিয়ে এনেছে। সেও তাদের পিছু নিল। লোকগুলো মেয়েটিকে হাসপাতালে পৌঁছে দিয়ে ফিরে গেল। কিছুক্ষণ সে হাসপাতালের বাইরে কাঠের খুঁটিতে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে ঢুকে পড়ল হাসপাতালের ভেতরে। ঘরের ভেতরে কেউ ছিল না, একটা স্ট্রেচারে শুধু একটা লাশ শোয়ানো ছিল। গুটি গুটি পায়ে সে এগিয়ে গেল লাশটির দিকে। হঠাৎ ঘরে আলো জ্বলে উঠল। লাশটির ফ্যাকাশে মুখে একটি বড় কালো তিল নজরে পড়ল তার। চিৎকার করে উঠল সে, সাকিনা, সাকিনা! যে ডাক্তার ঘরে আলো জ্বেলেছিলেন জানতে চাইলেন কি হলো। সিরাজউদ্দিন কাঁপা কাঁপা গলায় শুধু বলতে পারল, আমি 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 ওর বাবা। ডাক্তার স্ট্রেচারে পড়ে থাকা লাশটির নাড়িটিকে দেখলেন, তারপর জানলার দিকে ইশারা করে বললেন, খুলে দাও জানলাটা। সাকিনার মৃতপ্রায় দেহটা হঠাৎ নড়ে উঠল। ফ্যাকাশে হাতটা দিয়ে সালোয়ারের দড়িটা খুলে ফেলল সে। তারপর টেনে সেটা নিচে নামিয়ে ফাঁক করে দিল উরুসন্ধি। বুড়ো সিরাজউদ্দিন আনন্দে চেঁচিয়ে উঠল, বেঁচে আছে, আমার মেয়ে বেঁচে আছে। ডাক্তার দরদর করে ভাঙতে লাগলেন। বছর 17 সাকিনা শুধু একা নয়, এমন কত অজস্র সাকিনা, সাবিত্রী বা নীলমরা সেদিন ধর্ষিত হতে হতে ধর্ষণকেই ভবিতব্য বলে মেনে নেয়। আর তাদের অসহায় বাবারা ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু হয়ে, পরিবার হারিয়ে শুধুমাত্র মেয়ে যে প্রাণে বেঁচে আছে তাতেই খুশি হয়ে ওঠে। এরকম স্বাধীনতার কথা কি কোনোদিন ভেবেছিলেন আমাদের নেতারা?